নমস্কার, দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বড় উত্থান শেয়ার বাজারে। 1131 পয়েন্ট উঠে সেন্সেক্স ৭৫,০০০-এর ঘরে। 1.53% লাভে সেন্সেক্স দাঁড়ালো ৭৫,৩০১ পয়েন্টে। বড় উত্থান শেয়ার বাজারে। 1131 পয়েন্ট উঠে সেন্সেক্স ৭৫,০০০-এর ঘরে। 1.53% লাভে সেন্সেক্স দাঁড়ালো ৭৫,৩০১ পয়েন্ট। এই নিয়ে আমরা কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আশিস দা, বেশ কয়েকদিন শেয়ার বাজারে ধসের পর বড়সড় উত্থান, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, এই যে উত্থান হয়েছে, প্রায় 1.5% উত্থান হয়েছে শেয়ার বাজারে, সেটার কিন্তু ভারতের কোনো অভ্যন্তরীণ কারণে নয়। যেটা বিশ্লেষকরা মনে করছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক কারণেই এই উত্থানটা হয়েছে। অর্থাৎ মনে করা হচ্ছিল যে শুল্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার ভাব আসতে পারে। মন্দার ভাব দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনেও আসতে পারে, কিন্তু গতকালই খবর বেরিয়েছে যে শেষ 3 মাসে ছেড়ে আসা 3 মাসে চীনের খুচরো বিক্রি বেড়েছে এবং অর্থনীতি বৃদ্ধি হয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এরকম ইঙ্গিত আসছে, মন্দা প্রবেশ করছে না মার্কিন অর্থনীতি। এতেই ভারতের অর্থনীতিরও মন্দার ভাব আসার যে আশঙ্কা, সেই আশঙ্কা খানিকটা কেটে গিয়েছে। তার ফলে বাড়তি উৎসাহ দেখা যায় শেয়ার বাজারে এবং সেই জন্য প্রায় সবকটি সেক্টর যারা শেয়ার বাজারে রয়েছে সবকটি সেক্টরেরই উত্থান দেখা গেছে। ব্যাংকিং সেক্টর সহ আমরা জানি যে কদিন আগেই ইন্ডাসইন্ড ব্যাংকে বড় ধরনের ধস নেমেছিল, পরে রিজার্ভ ব্যাংক এগিয়ে এসে ইন্ডাসইন্ড ব্যাংকের সম্পর্কে ভালো ভালো কথা বলায় ইন্ডাসইন্ড ব্যাংকের পতনে কিছুটা রোধ করা গিয়েছিল। তারপরে আজকের উত্থানে সামগ্রিকভাবে ভারতের শেয়ার বাজারে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ঝাড়খণ্ডের পাকুড়ে ধরা পড়ল বার্ড ফ্লু। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ঝাড়খণ্ডের পাকুড়ে সেখানে বার্ড ফ্লু ধরা পড়েছে। বীরভূম মুর্শিদাবাদের 10টি গ্রামে মুরগি এবং ডিম ঢোকার উপরে নিষেধাজ্ঞা। প্রাণী সম্পদ দপ্তরের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঝাড়খণ্ডে পাকুড়ে ধরা পড়েছে বার্ড ফ্লু, ফলত রাজ্যের বেশ কিছু জেলাতে মুরগির ডিম এবং মুরগি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাণী সম্পদ দপ্তরের তরফে নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করা হয়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, নিষেধাজ্ঞা কোন কোন জেলাতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদ এবং বীরভূমে মোট 10টা গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোকে কিন্তু এই সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ এবং বীরভূম মিলিয়ে 10টা গ্রাম টোটাল রয়েছে এবং এখানে বলা হয়েছে যে পাকুড় থেকে যেন কোনো মুরগি এখানে না নিয়ে আসা হয় এবং সেই দিকেই কড়া নজর রাখছে কিন্তু রাজ্য প্রশাসন এবং তারা এই জায়গাটার উপরই নজর রেখে চলছে যে যাতে সেখান থেকে কোনো মুরগি এই রাজ্যে বা মূলত এই গ্রামগুলোতে না আসে এবং সেই জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে জেলা শাসকরা নোটিফিকেশন দিয়েছে এবং সেখানকার বিডিওদেরকে বলা হয়েছে এটার উপর কড়া নজরদারি রাখতে এবং সবসময় নজরে রাখতে যে যাতে অন্য পাকুড় থেকে যেন কোনো রকম কোনো কিছু এই রাজ্যে না আসে বলেই সেটা জানানো হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ, সফলভাবে মহাকুম্ভ শেষ হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমালোচকদের যোগ্য জবাব দেয়া গিয়েছে বলেও জানিয়েছেন মোদী। प्रधानमंत्री नरेंद्र मोदी ये ठीक की बोले सुनबो। पूरे विश्व ने महाकुंभ के रूप में भारत के विराट स्वरूप के दर्शन किए। सबका प्रयास का यही साक्षात स्वरूप है।
ये जनता जनार्दन के संकल्पों के लिए, जनता जनार्दन की श्रद्धा से प्रेरित महाकुंभ था। आदरणीय अध्यक्ष जी, महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। स्वामी विवेकानंदेर शिकागो भाषण भारत आत्मारी कथा। प्रधानमंत्रीर आरो बक्तव्य संसदे दाड़िये स्वामी विवेकानंदेर शिकागो भाषण भारत आत्मारी कथा। विवेकानंद जी ने शिकागो में एक सदी पहले जो भाषण दिया, वो भारत की आध्यात्मिक चेतना का जयघोष था। उसने भारतीयों के आत्मसम्मान को जगा दिया था। हमारी आजादी के आंदोलन में भी अनेक ऐसे पड़ाव आए। 1857 का स्वातंत्र संग्राम हो, वीर भगत सिंह की शहादत का समय हो, नेताजी सुभाष बाबू का दिल्ली चलो का जयघोष हो, गांधी जी का दांडी मार्च हो, ऐसे ही पड़ावों से प्रेरणा पाकर भारत ने आजादी हासिल की। मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं। তবে প্রধানমন্ত্রীর ভাষণে বারবারই মহাকুম্ভের কথা ঘুরে ফিরে এসেছে। মহাকুম্ভের পবিত্র জল, তিনি বলছেন যে মহাকুম্ভের পবিত্র জল তিনি মরিশাসে নিয়ে গিয়েছিলেন। কি বলেছেন এই বিষয়ে শুনুন। बीते हफ्ते मैं मॉरिशस में था। मैं त्रिवेणी से, प्रयागराज से महाकुंभ के समय का पावन जल लेकर गया था। जब उस पवित्र जल को मॉरिशस के गंगा तालाब में अर्पित किया गया, तो वहां जो श्रद्धा का, आस्था का, उत्सव का माहौल था, वो देखते ही बनता था। এর পাশাপাশি তার আরো বক্তব্য, মহাকুম্ভের বিরাট সাফল্য রাষ্ট্রীয় চেতনার প্রতিফলন। মহাকুম্ভ থেকে অনেক অমৃত উঠেছে, ভারতবাসীর একতার অমৃত উঠেছে বলেও তিনি বলেছেন সংসদে দাঁড়িয়ে। শুনুন। महाकुंभ से अनेक अमृत निकले हैं। एकता का अमृत इसका बहुत पवित्र प्रसाद है। महाकुंभ ऐसा आयोजन रहा जिसमें देश के हर क्षेत्र से, हर एक कोने से आए लोग एक हो गए। लोग अहम त्याग कर वयम के भाव से, मैं नहीं हम की भावना से प्रयागराज में जुटे। এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে সরাসরি। আশিস দা, একদিকে মহাকুম্ভ নিয়ে বিরোধীদের কোনো প্রশ্ন করতে দেওয়া হলো না, পাশাপাশি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মহাকুম্ভ নিয়ে যে কথা তিনি বললেন এবং একেবারে বলা যেতে পারে দরাজ সার্টিফিকেট মহাকুম্ভ নিয়ে, যে মহাকুম্ভে আমরা দেখেছি বহু মানুষের মৃত্যু হয়েছে, পদপিষ্ট হওয়ার মতন ঘটনা ঘটেছে, আগুন লেগে গেছে কয়েকবার। তারপরে মহাকুম্ভ জল নিয়ে প্রশ্ন উঠেছে, দূষিত জল দূষিত হয়ে গিয়েছে, কেন্দ্রেরই একটি সংস্থার রিপোর্টে সেটা প্রকাশ পেয়েছিল। কিন্তু তারপরে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এইভাবে দরাজ সার্টিফিকেট দেওয়া কিভাবে দেখছে রাজনৈতিক মহল? দেখো, এখন এমন একটা দিন পড়েছে যখন একটিও সাম্প্রদায়িক তাস খেলতে ভুল হয় না হিন্দুত্ববাদী শক্তির, এবং সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে
আমরা কি একটা ধর্মনিরপেক্ষ ভারতে আছি না আমরা একটা হিন্দু রাষ্ট্রে আছি সেটা বোঝা যাচ্ছিল না। যখন প্রধানমন্ত্রী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়ার বিশেষ অধিকারকে কাজে লাগিয়ে একটা বিধি আছে লোকসভায়, যাতে কোনো ঘটনা নিয়ে তখনই সরকারের একটা বিবৃতি দরকার, প্রধানমন্ত্রীর একটা বিবৃতি দরকার, জাতিকে কোনো ব্যাপারে সতর্ক করা দরকার, সেই রকম একটি বিধিকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি উঠে দরাজ সার্টিফিকেট দিতে শুরু করলেন মহাকুম্ভ নামে তিনি যেটা বলছেন কুম্ভ মেলাকে। তিনি বললেন কোটি কোটি মানুষ এসেছে, অন্তত মন্দের ভালো যে যেমন 66 কোটি বা 70 কোটি বলে দিয়েছিলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি অন্তত সংখ্যাটা উল্লেখ না করে বলেছেন কোটি কোটি মানুষ এসেছে। কিন্তু তার এই বক্তৃতায় একবারও দুঃখ প্রকাশ করতে শোনা গেল না সেই মানুষগুলোর স্মৃতির প্রতি যারা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, যারা নানানভাবে অব্যবস্থার শিকার হয়েছেন, যারা রেল স্টেশনে দুর্ঘটনায় মারা গিয়েছেন, এবং সেটাও আজকে প্রমাণিত যে রেল কর্তৃপক্ষের কতগুলো ভুল পদক্ষেপের কারণেই সেই ঘটনা ঘটেছিল। এসব নিয়ে যে একটা সামান্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী করতে পারেন সেই সুযোগটুকুও তিনি কাজে লাগালেন না। তিনি বললেন যে কুম্ভ মেলা নাকি ভারত আত্মার প্রতীক, ভারতের ঐক্যের প্রতীক। আমরা তো জানতাম ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, ভারতের সংসদ, ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধান, এগুলোই ভারত আত্মার প্রতীক, এগুলোই ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। আজকে আমরা শুনলাম যে ভারতের ঐক্যের প্রতীক, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক হচ্ছে কুম্ভ মেলা, আর কিছু নয়। হয়তো আবার এরকম ঐক্য ফিরে পেতে আমাদের আরও 144 বছর অপেক্ষা করতে হবে, তার মাঝখানে কি হবে কেউ জানে না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা শুনলাম যে তিনি এই জল নিয়ে গিয়েছিলেন মরিশাসে, বিদেশের একটা সফরের কথাও তিনি উল্লেখ করলেন, এবং সেই জল নাকি মরিশাসে খুবই আদর করা হয়েছে সেই জলকে, এই কথা তিনি বললেন। তিনি অমৃত উঠে এসেছে সেই কথাও বললেন। আমাদের মনে হচ্ছিল সেই যে ভাগবত পুরাণ বা অন্যত্র প্রাচীন ভারতীয় পুরাণ ইত্যাদিতে যে সমুদ্র মন্থনে অমৃত উঠে আসার যে গল্প প্রচলিত রয়েছে সেটারই যেন আধুনিক একটা ভার্সন আমরা শুনছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। সংসদে দাঁড়িয়ে তিনি সেই কথা বলছেন। বিরোধীরা যখন এটা নিয়ে টিপ্পণী করতে চাইলেন, মন্তব্য করতে চাইলেন, তখন অধ্যক্ষ ওই নির্দিষ্ট বিধিটি উল্লেখ করে বললেন এই বিধিতে সরকার যখন কোনো বিবৃতি দেয়, সরকারের প্রধানমন্ত্রী বা মন্ত্রী যখন কোনো বিবৃতি দেন তার উপরে টিপ্পণী করা চলে না। এই কথা বলে তিনি সম্পূর্ণ অন্য বিষয়ে চলে গেলেন, এবং এভাবেই বিরোধীদের কথাটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হলো। যদিও এটা ভালো যে বাইরে এসে রাহুল গান্ধী থেকে মহুয়া মৈত্র অনেকেই এটা নিয়ে কথা বলেছেন, এবং মহুয়া মৈত্র তো স্পষ্ট বলেছেন নিজের প্রচারের জন্যই হঠাৎ নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে ওই রকম একটি বিবৃতি দিলেন। এক কথায় বলা যেতে পারে ধর্মনিরপেক্ষ ভারতের যে চেতনা, যেটাই আসলে ভারত আত্মা, তার উপরে আঘাতই পড়ল প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে এই রকম একটা বিবৃতির ফলে। হ্যাঁ, ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং যেভাবে আশিসদা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সংসদে দাঁড়িয়ে যে ভাষণ, এবং সেই ভাষণে আগাগোড়া কুম্ভ মেলা বা মহাকুম্ভের প্রশস্তি শোনা গেল এবং দরাজ সার্টিফিকেট দিলেন। পাশাপাশি বিরোধীদেরকে প্রশ্ন করার কোনো সুযোগই তিনি দেননি বা সংসদে দেওয়া হয়নি, এবং কুম্ভ মেলা নিয়ে শুধুই প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টের চারদিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মণিপুর অশান্তি নিয়ে বিজেপির সমালোচনায় তৃণমূল। 22 মাস ধরে অশান্তি চললেও কেন্দ্র নীরব ছিল। রাজ্যের ইন্ধনে অশান্তি চলতে দেওয়া হয়েছিল। সংসদের অধিবেশনে ওয়াকআউট করে মন্তব্য সুস্মিতা দেবের। Honorable Finance Minister in her reply in the Rajya Sabha
on the Manipur budget and supplementary grants gave a eyewash answer. For 22 months, Manipur has been burning, but the government of India, the Home Minister of India, the Prime Minister of India took no concrete step to stop that mayhem. And add to that the case of Manipur tapes, where it is almost proved by Truth Labs that it is the Chief Minister, former Chief Minister Biren Singh's voice, which is saying that it was intentionally created, the violence. That means it is state-sponsored. বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, লোকসভায় বললেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। বাজেটে প্রতি বছর বরাদ্দ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার। আধার যোগ সহ একাধিক বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাধিক মানুষ। জিডিপির শতাংশের হিসেবে এবারের বরাদ্দ এক দশকে সব থেকে কম। কি বলেছেন সোনিয়া গান্ধী, শুনবো। It's deeply concerning that the present BJP government has systematically undermined the scheme. The budget allocation remains stagnant at rupees 86,000 crore, a 10-year low as a percentage of GDP. When adjusted for inflation, the effective budget has declined by rupees 4,000 crore. Moreover, estimates suggest that nearly 20% of the allocated funds will be used to clear pending dues from previous years. Additionally, the scheme faces multiple challenges, including the exclusionary Aadhaar-based payment system and the national mobile monetary system, persistent delays in wage payments and wage rates not adequate to compensate for inflation. সোনিয়া গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে, রাজ্যসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন যে মনরেগা যে প্রকল্প সেটাকে আস্তে আস্তে এই কেন্দ্রের বিজেপি সরকার ধ্বংস করে দিতে চাইছে বা বন্ধ করে দিতে চাইছে। এর আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, এ রাজ্যে যেভাবে 100 দিনের কাজে বঞ্চনার অভিযোগ করেছে তারা, তবে শুধুমাত্র এ রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকল্পে বঞ্চনার শিকার হচ্ছে। বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যগুলো বঞ্চনার শিকার হচ্ছে। সোনিয়া গান্ধী তিনি বলছেন যে এই যে আধার লিঙ্ক সহ বিভিন্নভাবে একেবারে এই মনরেগা বা 100 দিনের কাজ যে প্রকল্প, সেই প্রকল্পকে নানান জটিলতায় ভরে তোলা হচ্ছে, ফলত এর থেকে এবং বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে বছর বছর, বাজেটে বরাদ্দ কমছে, সে কথাই আজকে মনে করিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। কি বলেছেন আরও একবার শুনুন। Concerning that the present BJP government has systematically undermined the scheme. The budget allocation remains stagnant at rupees 86,000 crore, a 10-year low as a percentage of GDP. When adjusted for inflation, the effective budget has declined by rupees 4,000 crore. Moreover, estimates suggest that nearly 20% of the allocated funds will be used to clear pending dues from previous years. Additionally, the scheme faces multiple challenges, including the exclusionary Aadhaar-based payment system and the national mobile monetary system, persistent delays in wage payments and wage rates not adequate to compensate for inflation. It is deeply বিধানসভায় ধর্ম উত্তাপ, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা শাসক দলের পাশাপাশি দলে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে আলোচনা নাকচে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে কি বলছেন বিধানসভার বাইরে শুনবো। আপনি বলেছিলেন যে 4টের পর সবকিছু দেখা যাবে, শেষ পর্যন্ত আপনি গেলেন না, কারণ ও কোথায় কোথায় হ্যাঁ 4টে পর্যন্ত আপনি গোটা সংবাদ মাধ্যম দিয়ে রাখলেন, শেষ পর্যন্ত ফুরফুরা শরীফের ইফতারে আপনাকে দেখা গেল, কারণ দেখুন মুখ্যমন্ত্রী গতকাল ফুরফুরা শরীফে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে। আমাদের বাড়িতে এসেছিল, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম যে 4টে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ তথা আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন, বিরতি থাকতে বললেন, ফলে আমি সেখানে না গিয়ে অব্যাহতি নিলাম। সৌজন্যতা কি কোথাও চির খেলে? অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য। নওশাদ সিদ্দিকী তিনি বিধানসভার বাইরে হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম, সৌজন্যর বিনিময় করলাম, এটা সবসময় আমি করি। কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে, কিছু জায়গাতে পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না। আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিসা পিজাদারা সংখ্যায় হেভি সংখ্যায় ছিল, ফলে আমি একা না থাকলেও, আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয়। আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন, সেই বিধায়ককে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসেছিল, কিন্তু তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে, মানে বারবার শোকজ করা হবে, সতর্ক করা হবে? দেখুন তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না। তাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা মনে করে যে শৃঙ্খলার কতটা মধ্যে থাকছে, কতটা বহির্ভূত হচ্ছে, তার ভিত্তিতে করবে। কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি, আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন, দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল, কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল, তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল। তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না। দেখুন আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপি এক কথা বলবে, সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে। এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না বিজেপি আর তৃণমূলী রাজনৈতিক দল আছে, 2026-এ এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয়, বা এদের দুজন ছাড়া আর কেউ নাই, বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে যায় যাতে মানুষ, সে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে। সেই কারণে কি নওশাদ সিদ্দিকী আজকে মেনশনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কিছু কথা বললেন? দেখুন আজকে মেনশনের আগে একজন মোশন ছিল, সেটাকে কেন্দ্র করে অনেক হইহুল্লোড় হয়েছে, অনেক শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলেছে, আমিও কিছু কথা বললাম যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতে হবে তাদেরকে। অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক ভায়োলেন্সের খবর আসছে, দুটো জনগোষ্ঠীর সাথে হচ্ছে এ ধরনের খবর আসছে, বা অনেক ফেক খবর আসছে। সত্যতা যাচাইয়ের জন্য, কে বা কারা দোষ সেগুলো যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম যায়, সেই টিমের মধ্যে বিরোধী দলের বিধায়কদের রাখারও আমি অনুরোধ করেছি। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অ্যাকচুয়াল হচ্ছেটা কি বা হয়েছে, কারণ এই হাউসের মধ্যে অভিযোগ নিয়ে এসেছিল যে নাকি বেলডাঙ্গা যে ইনসিডেন্ট ঘটেছিল সেই ইনসিডেন্টে 80-র অধিক নাকি মন্দির ভাঙা হয়েছে। আমি সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেছি, যদি 80-র অধিক মন্দির ভেঙে থাকে তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে। কারণ কেউ মন্দিরে আক্রমণ করবে, কেউ মসজিদে আক্রমণ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন কথা বলেছিল যে 80-র অধিক মন্দির ভাঙচুর হয়েছে, তখন শাসক দলের পক্ষ থেকে এটার কেউ প্রোটেস্ট করেনি। আমি আরটিআই করেছিলাম, কিন্তু আরটিআই আমাকে যথাযথ উত্তর দেয়নি, আমার সন্তোষজনক আমাকে উত্তরও দেয়নি। আমার স্পেসিফিক কোশ্চেন ছিল যে কটা ধর্মস্থান আক্রান্ত হয়েছে এবং কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট কি, তাও দেয়নি। তাই আজকে এখানে বললাম, যদি এই ধরনের কথা বলে কেউ বাজার গরম করে বাইরে বেরিয়ে, এটাকে আটকাতে গেলে চুলচেরা বিশ্লেষণ করা দরকার।
দেখুন, কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ, শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে। এটা থেকে যখন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে, এই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে। কেন্দ্র সরকার দেখুন না, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ডলার আর টাকা সমান 1 হয়ে যাবে বলেছিল, জিডিপি বেড়ে যাবে বলেছিল, যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে। ফলে এখন কি করছে, সাবজেক্ট ছেড়ে অবজেক্ট, কোথাও আওরঙ্গজেব রহমতুল্লাহের মাজারের আক্রমণ করবে, সেই কিভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে, মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজতে অপচেষ্টা চালাচ্ছে। আর আমাদের রাজ্যে দেখুন, যে কটা কথা বলেছিল যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব, সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব, শিল্প করে দেব, সব কটাতে ব্যর্থ হয়েছে। ফলে এই ব্যর্থতা ঢাকার জন্য এও হিন্দু মুসলমানের পলিটিক্স করছে। হ্যাঁ, কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের জিডিপি বেড়ে যাবে দেশের। কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের যে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদের টাকা ফিরে চলে আসবে। কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে তাসলিমা নাসরিনকে আপনার কি বলে বছরে 2 কোটি চাকরি দেওয়া হয়ে যাবে। তাসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। আরে এত যখন বলছে, শ্রমিক বাবুকে বলবো পার্লামেন্টে আওয়াজ তুলুন, তাসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়া, দেখি এই আওয়াজটা কেমন তুলতে পারেন। শুধুমাত্র তাসলিমা নাসরিনকে সামনে রেখে এখানে হিন্দু মুসলিমের বাইনারি করার অপচেষ্টা চলাবে, সেই জন্য উত্থাপন করেছে। তাসলিমা নাসরিন দিল্লিতে আছে, কলকাতা ফিরিয়ে নিয়ে আসলে বাংলার কি লাভ হবে, দেশের কি লাভ হবে, আছে কিভাবে? তিনি তো খুশি হবেন, তাকে যিনি সেন্টার দিয়ে রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, তার হয়ে ক্যাম্পেইন না করে দিলে আর কতদিন আগলে রাখবে। গতকাল বললেন যে দীঘায় যেমন ভাবে মন্দিরের জন্য রাজ্য সরকার টাকা খরচ করছে, ঠিক তেমন ভাবেই দীঘাতে মসজিদ হোক, আপনারাও কি তাই চান? দেখুন, তোয়াসের দিকে চারা যান, যে একজন ধর্মগুরু হিসাবে ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মনে কথা বলে শোনা যায়, একটা ধর্মস্থান তৈরি করে দেওয়া, কিন্তু রাষ্ট্রের কাজ তো এটা নয়। এই রাষ্ট্র বা রাজ্যের কাজ হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে, আমি একজন বিধানসভার সদস্য, গির্জা গুরুদুয়ারার আগে আমার ডিমান্ড থাকবে যে ওখানে একটা উন্নত মানের হসপিটাল হোক। আমার আগে ডিমান্ড থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ওখানে আরো বেশি বাড়ানো হোক। তো ধর্মগুরুরা তৈরি করে নিচ্ছেন, আগামীতেও অনেক বানাবেন, কিন্তু এই ধর্মের সাথে রাজনীতিকে যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে কি হবে? কালকে শিখ ভাইরা বলবেন, পরশুদিন আদিবাসীরা ভাইরা বলবেন, একাদিন এক ভাইরা বলবেন যে তাদের ধর্ম, তাদের প্রেয়ার করার জায়গা ওখানে তৈরি করে দেওয়া হোক। অ্যাকচুয়ালি এগুলো সাম্প্রদায়িক রাজনীতি যাতে আরো বেশি করা যায়, তার জন্য এই একটা পথ খুলে দেওয়া হলো। কি বলছে যে কালকে যারা ছিল তারা অনেকেই সঙ্গে ছিল না, অনেকে অন্যান্য লোক। দেখুন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, আর আমার সময় হয়ে ওঠেনি যে ভিডিওগুলো একটু দেখার, কারণ আজকে আমার স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশনের উপরে বলার ছিল, বাজেটের উপরে আলোচনাতে আমার অংশগ্রহণ করেছিলাম। ফলে আমাকে আমার বাজেট বক্তব্য রেডি করার জন্য আমাকে অল্প বিস্তর এসে বলি, ওই গরুর রচনা গোল গোল করে সবটাই গুলিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করি না। আমি সেই জন্য সময় পেয়ে ওঠিনি। কারা ছিল বা কারা ছিল না সেগুলো আমরা দেখবো এবং সেটাকে আবার একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে সমর্থন নয় দিলীপ ঘোষের। হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমের বক্তব্যেরও বিরোধিতা দিলীপের। গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতির পক্ষে সওয়াল করেছেন বিজেপির এই নেতা। কি বলেছেন শুনব। কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। এ নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি
দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য, তিনি বলছেন না তিনি দিলীপ ঘোষের যে বক্তব্য, না তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করেন, না হুমায়ুন কবির বা ফিরহাদ হাকিমদের। দিলীপ ঘোষের এই বক্তব্যের পরে হুমায়ুন কবির বা ফিরহাদ হাকিম তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো ঋষিকেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিরোধী দলনেতার সঙ্গে আজকে দেখা করতে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানে সমস্ত বিধায়কদের সঙ্গে তিনি দেখা করেন এবং তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। গত কয়েকদিন ধরে যে চ্যাংদোলা বনাম ঠুসো নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবির বলেছিলেন যদি শুভেন্দু অধিকারী তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরের গেটে ফেলতে আসেন তাহলে তাদের ঠুসো দেবেন। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল। সেই জায়গাতেই আজকে দিলীপ ঘোষ বিধানসভায় এসে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। তিনি যে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন না তা কার্যত তিনি পরিষ্কার করে দিলেন। অন্যদিক থেকে তিনি যে এই যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে যে তিনি সমর্থন করেন না। দিলীপ ঘোষ একটা অত্যন্ত রাজনৈতিকভাবে একটা বিতর্কিত ব্যক্তিত্ব, গরম গরম বক্তব্য রাখেন, কিন্তু সেই দিলীপ ঘোষ আজকে হঠাৎ করে বিধানসভায় এসে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তা কার্যত খারিজ করে দিয়েছেন। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কেউ কোনো মন্তব্য করেননি। তবে আরো একটি বিষয়কে তিনি চাগিয়ে দিলেন যে রাজ্য সভাপতি নিয়ে যে জল্পনা চলছিল সেই জায়গাতে তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন ফার্স্ট ইনিংস তিনি খেলেছেন, সেকেন্ড ইনিংস খেলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য তিনি তৈরি। একটা নতুন জল্পনা তিনি সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ আজকে শুভেন্দু অধিকারীর ঘরে এলেন, মধ্যাহ্নভোজ করলেন, তারপরে কিন্তু আবার শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতাও কিন্তু করলেন আজকে দিলীপ ঘোষ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজরুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দিলীপ ঘোষের এই যে মন্তব্য, তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করছে না, পাশাপাশি আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে শাসক দলের বিধায়কদের মধ্যেও নানান বক্তব্য পাওয়া গিয়েছে। কোথাও গিয়ে কি দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী এদের মধ্যে যে ফাটলটা, সেটা এই বক্তব্যকে নস্যাৎ করে দেওয়া এক ধরনের বক্তব্য, যে দিলীপ ঘোষ কিছু বললেই বিতর্ক হয়, তিনিও কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন না? দেখো, যদি এইভাবে ব্যাখ্যা করো বিষয়টাকে তাহলে আরও বোধহয় ভালো হবে যে 294টা আসনের মধ্যে প্রায় 30% আসন, মানে ধরো প্রায় 89টা আসন হচ্ছে সংখ্যালঘু ভোটে এই রাজ্যে নির্ধারিত হয়। একটা রাজনৈতিক দলের পক্ষে এই 89টা আসন কি ছেড়ে দেওয়া সম্ভব? যদি সত্যিই ছেড়ে দেয় তাহলে তো শাসক দল এমনিতেই জিতে গেল, আর কিছু আসন 60-70টা আসন পেলেই তো 2026-এ ক্ষমতায় চলে আসবে। এইটা অনুভব করতে শুরু করেছে বিজেপি। সেই কারণে তারা বুঝতে পারছেন যে সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের এইভাবে আক্রমণ করাটা ঠিক হচ্ছে না, এবং এই ঠিক হচ্ছে না এই জায়গা থেকে কার্যত কেউ কোনো নেতৃত্ব ঘুরে দাঁড়াতে চাইছে। দিলীপ ঘোষের নাম রাজ্য সভাপতির তালিকায় আছে, আর যে 4 জনের নাম রয়েছে তার মধ্যে দিলীপ ঘোষও আছেন রাজ্য সভাপতির তালিকায়। কে হবে সেটা পরের ব্যাপার। সুকান্ত মজুমদার কন্টিনিউ করতে পারেন, এরকমও সম্ভাবনা আছে। কিন্তু এখনই দাঁড়িয়ে দিলীপ ঘোষ বাড়তি কোনো কথা বলতে চাইছেন না এই নিয়ে, তাই তিনি সরাসরি শুভেন্দুর বিরোধিতায় চলে গেলেন। তুমি খুব লক্ষ্য করে দেখবে, আমরাও কালকে বলেছিলাম যে যখন সুকান্ত মজুমদার বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠক করলেন, পার্টি করলেন, ঠিক তার পরের দিন দিলীপ ঘোষ বিধানসভায় গিয়ে বিধানসভায় বিধায়কদের নিয়ে বসলেন, গল্প করলেন, আলাপ আলোচনা করলেন। এটা কাকতালীয় হতে পারে, আবার এটাও হতে পারে যে দিলীপ ঘোষ হয়তো জেনে গেছে যে তিনি সভাপতি হতে পারেন, তাই এখন থেকে কার্যত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং সেখানে দাঁড়িয়ে তার যে দীর্ঘদিনের একটা বিরোধ, শুভেন্দু অধিকারী, একসময় বাবুল সুপ্রিয়, সেটা বাইরে দাঁড়িয়ে তিনি পরিষ্কার করে দিয়ে গেলেন যে তিনি যদি দায়িত্ব পান তাহলে এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য যাতে কেউ না করে, কার্যত সেটাই তিনি বিধানসভার গেটে সতর্ক করে দিলেন, অবশ্যই সেটা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। অঞ্জনদা, আর একটা বিষয়ে জানতে চাইবো, এই যে আপনি যেমনটা বলছিলেন যে আমরা গতকালই দেখেছি যে সুকান্ত মজুমদার তিনি সাংসদদের নিয়ে বসলেন, যেখানে শুভেন্দু অধিকারীও ছিলেন, আজকেই দিলীপ ঘোষ আবার বিধায়কদের নিয়ে বসলেন বিধানসভাতে। বিধানসভা নির্বাচনের ক্যাম্পেনের আগে কি এটা দলীয় স্তরে নিজেদের মধ্যে একটা ক্যাম্পেনিং স্টার্ট হয়ে গেছে যে কে হবেন রাজ্য সভাপতি বা কে থাকবেন সেটা নিয়ে, যাতে একটা কনফিডেন্স পাওয়া যায়
দলেরই সাংসদ বিধায়কদের, সেটারই চেষ্টা চলছে একটা। দেখো, ওই যে তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা কালকেও বলেছি এটা কাকতলীয় হতে পারে, আবার পুরোটা একটা পাল্টা চ্যালেঞ্জ হতে পারে। মানে দিলীপ চ্যালেঞ্জ করছে সুকান্ত মজুমদারকে, বা সুকান্ত মজুমদার যেহেতু কালকে করেছেন তার পাল্টা দিলীপ আজকে বিধায়কদের দিয়ে করে বোঝাতে চাইছেন, কর্মীদের মধ্যে বার্তা দিতে চাইছেন যে সবটা এখনও ঠিক হয়ে যায়নি, যে শুভেন্দু বা সুকান্ত মজুমদারই থাকছেন আগামী দিনে। এর একটা পাল্টা চ্যালেঞ্জ তিনি হয়তো ছুড়ে দিতে চাইছেন, তিনিও দৌড়ে আছেন, এই কথাটা তিনি বলতে চাইছেন। অন্যদিনও তো করতে পারতেন, তা হঠাৎ কালকের পরেই 24 ঘন্টা কাটতে না কাটতে আজকেই করলেন কেন? ফলে বোঝা যাচ্ছে যে দলের মধ্যে দাঁড়িয়েও একটা দ্বন্দ্ব বিজেপির মধ্যে আছে, সভাপতি কে হবেন বা পুরনো যে সব দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বগুলো ক্রমশ প্রকট হচ্ছে। 26-এর ইলেকশন যত এগিয়ে আসছে, নেতাদের মধ্যে যে বিভেদ, সেই বিভেদগুলো চলে আসছে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদের এই কার্যকলাপ কিন্তু সেটাই দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে শাসক দলকে বোধহয় কিছুটা নিশ্চিন্ত রাখবে। অবশ্যই শাসক দল তো এইটাই চাইছে যে যত তারা বিরোধী দলের মধ্যে ভাঙন ধরাতে পারবে তত তাদের অ্যাডভান্টেজ, তত তাদের লাভ। ফলে সেই সুযোগ শাসক দল নেবে, চিরকালই রাজনীতিতে সেটাই হয়ে এসছে। ফলে সেটা তারা চাইবেই, বারবার চাইবে যে এটা চলুক, এটা কন্টিনিউ করুক। অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। একদিকে যেমন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, চাংদলা করা যে মন্তব্য তিনি বলেছিলেন, সেই বক্তব্যকে নস্যাৎ করে দিলেন, পাশাপাশি দলকে একটা বার্তাও দিয়ে রাখলেন যেই যে রাজ্য সভাপতি হওয়ার যে লড়াই একটা চলছে, কে হবেন রাজ্য সভাপতি, যার মধ্যে দিলীপ ঘোষেরও নাম রয়েছে, তিনিই হতে পারেন, বা হয়তো সুকান্ত মজুমদার তিনিই কন্টিনিউ করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে একটা পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে রাখলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েই আজকে বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। গতকাল দেখা গিয়েছিল সাংসদ সুকান্ত মজুমদার তিনিও শুভেন্দু অধিকারীকে নিয়েই সাংসদদের সঙ্গে বৈঠক করেন। কোথাও গিয়ে দলের অন্দরেই কিন্তু যে তিনটে গ্রুপ, সেটা কিন্তু প্রকট হয়ে উঠছে। সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, নতুন করে ওবিসি শংসাপত্র তালিকা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে নতুন করে তালিকা প্রস্তুতের জন্য সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় চাওয়া হয়। সময় মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, নতুন করে ওবিসি শংসাপত্র তালিকা তৈরির প্রস্তাব সুপ্রিম কোর্টে, এবং নতুন করে এই তালিকা তৈরির জন্য 3 মাস সময় চাওয়া হয়েছে, যে সময় মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। এর আগে যে ওবিসি সার্টিফিকেটের যে তালিকা ছিল, সেই তালিকা বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং তারপরে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এবং এ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ওবিসি শংসাপত্র তালিকা, সেক্ষেত্রে নতুন করে এই তালিকা প্রস্তুতের জন্য 3 মাস সময় চাওয়া হয়, যে সময় দিয়েছে দেশের শীর্ষ আদালত, সময় মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। নিজের অবস্থান থেকে সরলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুনকে শোকজ করেছিল দল। পরিষদীয় দলনেতাকে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার আশ্বাস হুমায়ুনের। শোভনদেব চট্টোপাধ্যায়কে আশ্বস্ত করলেন হুমায়ুন কবির। তাকে শোকজ করেছিল দল, কিন্তু সেই শোকজের জবাবও দিয়েছিলেন হুমায়ুন কবির। ভরতপুরের এই তৃণমূল বিধায়কের সেই জবাবে সন্তুষ্ট ছিল না দল। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, হুমায়ুন কবির তিনি আজকে দাঁড়িয়ে তার কি বক্তব্য? দেখো, আজকে হুমায়ুন কবিরকে কার্যত তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা কিন্তু কার্যত বুঝিয়ে দেন দলের অবস্থান কি। সেই মতোই কিন্তু তিনি তার প্রথমে যে বক্তব্য শুরু করেন তার থেকে বেশ কিছুটা সরে আসেন
এবং দলের কাছে পরিষ্কার করে জানিয়ে দেন আগামী দিনে দল বিরোধী কোনো মন্তব্য থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। এবং বিশেষ করে তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, নিজের সংশ্লিষ্ট এলাকার বাইরে নিয়ে কোনো মন্তব্য করবেন না। কারণ গত কয়েকবারে তাকে 3বার তাকে এই শোকজ করা হয়েছে। 3বারের মধ্যে গত 2বার কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন এবং পার পেয়েছিলেন। এবারে 3য়বার কিন্তু দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করে দেওয়া হয়েছিল, যে কারণ যেভাবে তিনি বারবার মন্তব্য করছেন, তাকে শোকজ করা হচ্ছে, তিনি উত্তর দিচ্ছেন, সেই জায়গাতেই শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে একেবারে সশরীরে উপস্থিত হওয়ার জন্য বলেন এবং সশরীরে তিনি আজকে উপস্থিত ছিলেন এবং দলের কাছে কার্যত ক্ষমা স্বীকার করে তিনি 3য়বারের যাত্রাতেই মুক্তি পেয়েছেন। তবে তিনি কতদিন চুপ থাকবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, যে কারণ তিনি তো বেশি দিন চুপ থাকতে পারেন না। বিভিন্ন তিনি দলের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তারপর আবার দল বিরোধী মন্তব্য করেন। সেই জায়গাতে হুমায়ুন কবির নিয়ে দলের পরবর্তী পদক্ষেপ কি হয়। তবে শোভনদেব চট্টোপাধ্যায় আজকে পরিষ্কার করে বলেননি তার বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, তার বিরুদ্ধে আর কোনো শাস্তির খাড়া আসবে কিনা। তবে যেটুকু মনে করা হচ্ছে যে এবারের মতো তিনি ক্ষমা চেয়ে নিজেকে রাজনৈতিকভাবে কিন্তু বাঁচিয়ে রাখলেন। ঋষিকেশ। দেবজ্যোতি, অনেক ধন্যবাদ, তুমি থাকো আমাদের সঙ্গে। বিধানসভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে বলে জানিয়েছেন নওশাদ। নিজের ধর্ম এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে বলেও নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন। সমাজ ব্যবস্থাকে কলুষিত করা যাবে না বলেও তার বক্তব্য। বিধানসভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে এমনটা মনে করেন তিনি। নিজের ধর্ম এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে নিয়ে কথা বলবো। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, নওশাদ সিদ্দিকীকে আজকে এই মন্তব্য করতে হলো কেন? সাম্প্রদায়িকতার যে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে তার বিরুদ্ধে সরব হতে হলো কেন? দেখো, বারবার বেশ কয়েকদিন ধরেই এক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হচ্ছিল। যেমন গত কয়েকদিন আগে দোল পূর্ণিমা নিয়ে বেশ কিছু বক্তব্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখা হয়েছিল। এছাড়াও সরস্বতী পূজা নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছিল। তাতে যে ধর্মের মধ্যে একটা বিভেদের চেষ্টা বিজেপি করছিল, সেই জায়গাতেই গত 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বার্তা দিয়েছিলেন এবং আজকেও নওশাদ সিদ্দিকী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে একই বক্তব্য আজকে তিনি বিধানসভায় রাখলেন এবং বলেছেন দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে এর প্রতিবাদ করতে হবে। যে নওশাদের বক্তব্যকে সমর্থনও করেছেন শাসক দলের বিধায়করা, ফলে তো জল্পনা আরো বাড়ছে। নওশাদ তৃণমূল এই একটা জল্পনা চলছে, সেটা তো আরো বাড়লো। দেখো ঋষিকেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর ধরেই যেহেতু তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন, যে উগ্র সাম্প্রদায়িকতা এ রাজ্যে আমদানি করার চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুরে কথা বলেছেন। সেই মতোই কিন্তু শাসক দলের বিধায়করা তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান এবং তারপরেও কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি 2টি শব্দ বলেছেন। সেটা হচ্ছে সরস্বতী পূজা নিয়ে যে কথা বলা হয়েছে তা মিথ্যে, তার পিছনে একটি বিশেষ সম্প্রদায় রয়েছে এবং দোল পূর্ণিমা নিয়ে যে শব্দটি বলা হয়েছে তার পিছনেও কিন্তু একটি বিশেষ সম্প্রদায়, অর্থাৎ তিনি যে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এটা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে যে দূরত্ব রাজনৈতিক কমছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার থেকে জলের লাইন কাটলে ডিজি বিল্ডিং এর অনুমতি নিতে হবে, নির্দেশিকা জারি কলকাতা পুরসভার। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে? দেখো, আজকে সকালবেলাতে যেটা করা হয়েছে, গতকালকে 107 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর লিপিকার মান্নার অনুগামীদের বিরুদ্ধে একটা জলের লাইন, এক ব্যক্তির বাড়ির জলের লাইন কেটে দেওয়ার একটা অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে যখন দেখা যায় যে স্থানীয় কাউন্সিলর কখনোই কারুর বাড়ির জলের লাইন কাটতে পারে না, সেই জায়গায় জোর জবরদস্তি করে তার কিভাবে এই জলের লাইন কেটে দেওয়া হলো, এটা বেআইনি, এরকম একটি বিষয় যখন উঠে আসে এবং সেটা
মেয়র ফিরহাদ হাকিমের নজরে আসে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ডিজি ওয়াটার সাপ্লাইকে তিনি নির্দেশ দেন বিষয়টি দেখার জন্যে, এবং তারপরে 107 নম্বর ওয়ার্ডের ঘটনার জেরে একটা বিজ্ঞপ্তি জারি করা হলো পুরসভার পক্ষ থেকে। পুরসভার পুরো কমিশনার সেই বিজ্ঞপ্তিতে জানালেন যে কোনো কাউন্সিলর থেকে শুরু করে অধস্তন কোনো অফিসার তার নিজের ইচ্ছে মতো কোনো জলের লাইন কাটতে গেলে যদি মনেও হয় যে তার দীর্ঘদিনের জলের ট্যাক্স বাকি আছে বা কোনো বিষয় আছে, বেআইনি কোনো বিষয় আছে, তাহলে সে যেন প্রপার ওয়েতে ডিজি ওয়াটার সাপ্লাইয়ের কাছে যায় এবং ডিজির ওয়াটার সাপ্লাইয়ের নির্দেশ ছাড়া যেন কোনো বাড়ি কলকাতা পুরসভার শহর কলকাতার কোনো মানুষের বাড়ির জলের লাইন যেন কাটা না হয়, এ মর্মে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। এবং এবার থেকে জলের লাইন কাটতে গেলে ডিজি বিল্ডিং এর লিখিত অনুমতি নিতে হবে, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরেই কলকাতা পুরসভার এই পক্ষ থেকে সংশ্লিষ্ট যে বাড়িটি জলের লাইন কেটে দেওয়া হয় সেটাকে মানে আজ সকালেই সেই বাড়ির জলের লাইন পুনরায় বহাল করে দেওয়া হয়েছে। এবং মেয়র ও ফিরহাদ হাকিম তিনিও কিন্তু আগামী দিনে যে এমআইসির বৈঠক, সেই এমআইসির বৈঠকে মেয়র পরিষদ থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদেরকে তিনি নির্দেশ দেবেন যে তার নজর এড়িয়ে এবং ডিজি বিল্ডিং এর সঙ্গে পরামর্শ বা তার লিখিত অনুমতি ছাড়া যেন কেউ কোনোভাবে কোনো বাড়ির লাইন জলের লাইন যেন না কাটে। এবং এটা যথেষ্ট বিব্রত বোধ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ দুর্গা দাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।